আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আজকের এই প্রোগ্রাম বা এই লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আম, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে কেউ দাবায় রাখতে পারবা না। এই বাক্যটি আমাদের কাছে অনেক পরিচিত, অনেক প্রিয়। এটি হচ্ছে অবশ্যই আমরা সবাই জানি যে বঙ্গবন্ধুর সেই মহাকাব্যের একটি অংশ। কেউ দাবায় রাখতে পারবা না। যারা জয়েন করেছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও। আমি তাহসিন খান। অনুষ্ঠানের নামের মধ্যেই একটি মোটিভেশন আছে। আমরা যদি দেখি যে নামের মধ্যে একটি স্পিরিট, একটি উৎসাহ, একটি পাবার প্রবল আকাঙ্ক্ষা এই নামের মধ্যে বিদ্যমান। সো আমাদের অনুষ্ঠানের থিমটাও আসলে সেরকম যে আহ, কেউ দাবায় রাখতে পারবা না বা দমে থাকার জন্য না, এবং পাবার যে তীব্র আকাঙ্ক্ষা তাকে উদ্দেশ্য করেই আসলে আমাদের আজকের এই অনুষ্ঠান। আম, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যিনি অতিথি আছেন, যাকে আমরা আমন্ত্রণ জানাবো, তিনিও হচ্ছেন তেমনই একজন যাকে আসলে কেউ যিনি দমে থাকার পাত্র নন, এবং যিনি দমে যাননি, যিনি এগিয়ে যাচ্ছেন, এবং যাকে কেউ দাবায় রাখতে পারেনি আমরা বলবো। তিনি হচ্ছেন আমাদের খুবই প্রিয় মোহাম্মদ নাসির উদ্দিন, নাসির ভাই। নাসির ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কেউ দাবায় রাখতে পারবে না অনুষ্ঠানে। নাসির ভাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রেট। আপনাকে পেয়ে আমাদের আসলে খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে, আপনাকে দেখেও খুবই ভালো লাগছে। সো নাসির ভাই সম্পর্কে আর একটু ছোট করে বলি যে নাসির ভাই আসলে পিএইচডি ক্যান্ডিডেট, পিএইচডি করছেন জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে। নাসির ভাই আমাকে ঠিক করে দিবেন যদি আমি কোথাও ভুল করে থাকি। সো নাসির ভাই কানেক্টেড হয়েছেন আমাদের সাথে জাপান থেকে। জি জি। এবং আসলে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ, পিএইচডি ক্যান্ডিডেট আসছেন, জয়েন করেছেন, আসলে এমন কি? এই পিএইচডি ক্যান্ডিডেট তো অনেকেই আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, অনেকেই ডক্টরেট করেছেন, অনেক ডক্টরেট আছেন। নাসির ভাইয়ের মধ্যে একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে তিনি আমাদের, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি যে তিনি আমাদের সবার চেয়ে, অনেকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উইল ফোর্স তার আছে। এর পিছনে কারণ হচ্ছে আহ, আমি যেটা বলবো, নাসির ভাই আসলে একটি নাসির ভাই হচ্ছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড, বা আমরা যেটাকে সচরাচর শারীরিক প্রতিবন্ধী বলে থাকি, শারীরিক প্রতিবন্ধকতা নাসির ভাইয়ের আছে। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নাসির ভাই আজকে উচ্চশিক্ষার জন্য জাপানে তিনি পিএইচডি করতে গেছেন, এবং আজকে আমরা নাসির ভাইয়ের গল্পই শুনবো, নাসির ভাইকে নিয়ে আজকের সময়টা কাটাবো। এখন বলেন নাসির ভাই, কেমন আছেন? কেমন লাগছে আমাদের সাথে কানেক্টেড হয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসলে এরকম একটা সুযোগ পেয়ে আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আলহামদুলিল্লাহ আমি তো এখন টোকিওতে আছি, টোকিও জাপান, এখানে আছি জাপানের টোকিও রাজধানীতে। আচ্ছা আচ্ছা, জাপানের টোকিওতে আছেন। নাসির ভাই কি বিষয়ে পিএইচডি করছেন আপনি? শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যালো। আমরা, আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ মূলত আমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স শেষ করেছিলাম 2008-এ। তারপরে জি। বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে ছিলাম। এরপরে ওকে। আলহামদুলিল্লাহ জাপানে আসছি 2016 অক্টোবরে। এই তো 4 ওকে। বছর হয়ে যাচ্ছে। 30 ওকে। সেপ্টেম্বর জাপানে আসছিলাম। এই সেপ্টেম্বর 4 বছর হবে। 4 তো বছর। আমার পিএইচডি হচ্ছে মূলত আপনার বেসিক সায়েন্স। বেসিক সায়েন্স বলতে এটাও এক ধরনের আরকি ডিসএবিলিটিদের মানে ট্রিটমেন্ট, যেটাকে বলা হয় অ্যালজাইমার ডিজিজ, একটা মানে বৃদ্ধদের একটা রোগ। মানুষ যখন 60 এর উপরে বয়স হয় তখন এই জি। রোগটা হয়। সবকিছু ভুলে যায় বা মোবিলাইজেশন স্লো হয়ে যায়। জি এই ধরনের একটা ডিজিজ। তো এই জি ডিজিজটাকে ডিমেনশিয়া বলে। জি জি জি। তো আমার কাজ হচ্ছে মূলত ওই কিছু ট্রিটমেন্ট করা, দেখা সেল কালচার লেভেলে যে হুম, এটা কিভাবে কিওর করা যায়।
কারণ এটা একটা কমপ্লেক্স ডিজিজ, তো এটার অ্যাবসলিউটলি। বিভিন্ন মেকানিজম আছে। তো বিভিন্নভাবে চেষ্টা করতেছে অনেক সারা পৃথিবী থেকে, ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায়। তো জাপানেও অনেক কাজ হচ্ছে, কারণ জাপানে প্রচুর বৃদ্ধ এবং প্রচুর ডিমেনশিয়া এবং অ্যালজাইমার ডিজিজের পেশেন্ট আছে। তো জাপানে জি। প্রচুর কাজ হচ্ছে। আমি একটা ক্ষুদ্র একটা পার্ট আর কি জাস্ট একটু দেখার চেষ্টা করতেছিলাম। এটাই আমার পিএইচডি, মূলত একটা লিথিয়াম, একটা আমরা সবাই জানি লিথিয়াম একটা কম্পাউন্ড, লিথিয়াম একটা কেমিক্যাল আর কি মলিকুল। ওই লিথিয়াম কেমিক্যাল মলিকুল ওটা আপনার ওটা ট্রিটমেন্ট দিয়ে দেখতে চেষ্টা করতেছি যে ডিমেনশিয়া কিওর হয় কিনা, কিন্তু সেল কালচার লেভেলে, মানে অ্যানিম্যাল লেভেলে না বা আরো উপর লেভেল না। কারণ ইনিশিয়ালি ড্রাগ ডেভেলপমেন্ট বা ড্রাগ করতে হলে আপনাকে ওই সেল কালচার থেকে আস্তে আস্তে উপর দিকে যেতে হবে। সেল কালচার, তারপরে অ্যানিম্যাল মডেল, মাউস মডেল, তারপরে হিউম্যান মডেলে যেতে হবে আর কি। যদিও জি। লিথিয়ামের ট্রিটমেন্ট হয়, বিভিন্ন সাইকিয়াট্রিক ডিজিজে লিথিয়াম ট্রিটমেন্ট চলতেছে প্রায় 50 বছর ধরে। তো জি। আমিও সেটাই কাজ করতেছি, দেখতেছি আর কি ওটা নিয়ে কোনো ইয়ে পাওয়া যায় কিনা আর কি। বুঝতে পারছি। আসলে আমি আমি নিজে হচ্ছি হিউম্যানিটিজের স্টুডেন্ট, আমি ইংলিশের স্টুডেন্ট। তো আমি হয়তো সায়েন্সের অত কিছু বুঝবো না, বাট ডেফিনেটলি জি বেসিক আইডিয়া তো আছে আমাদের জি জি সবারই। বাট দিস ইজ রিয়েলি গ্রেট। আপনি, হ্যাঁ, আলজাইমার সম্পর্কে আইডিয়া আছে, ডিমেনশিয়া সম্পর্কে আইডিয়া আছে। সো ডেফিনেটলি এটা একটি কারেন্ট ওয়ার্ল্ডে বা কারেন্ট সিচুয়েশনে ডেফিনেটলি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের এখনকার সময় আর কি। তো যেটা হচ্ছে, আহ, আমরা আপনার এই এই অংশে বা আমরা একটু পরে আসছি, একটু আমরা পিছনে যাই। জি আপনার জি যদি জন্মস্থান, আপনার পরিবার, বা আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কিভাবে বেড়ে উঠেছেন, আপনার পরিবার সম্পর্কে যদি একটু বলেন, সবাই জানতে চাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের মূলত আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, উম, কৃষ্ণকাঠি। তো আমার আব্বা অনেক আগেই মানে ঢাকা চলে আসছে, সেই 60-এরও আগে। মানে আইয়ুব খান যখন পাকিস্তানে ক্ষমতা ছিল তার আগে জি। মনে হয় চলে আসছে ঢাকায়। তখন থেকে এসে ঢাকাতে ছিল, এবং আব্বা স্বাধীনতার পরে ঢাকা ইউনিভার্সিটিতে জব পেয়েছিল। আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটির স্টাফ ছিল। তো আমরা 6 ভাই বোন। তো 2 বোন বরিশালে হইছে, আর আমরা বাকি যে 4 ভাই এবং বোন, 3 ভাই এবং 1 জি। বোন, আমরা ঢাকাতেই আমাদের জন্ম হইছে। মূলত আমরা ফার্স্টে শাহবাগ ছিলাম। আমার জন্ম শাহবাগ হইছে আরকি। তো আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি এলাকায়। আর এরপরে আমরা হাজারীবাগে চলে গেছিলাম। তো বাকি আমাদের ভাই যারা আছে, 2 ভাই, মূলত এই যে সিআরডিডি, যে কি বলা হয়, অ্যা ও জহিরুল ইসলাম, ও আমার ছোট ভাই। জি। তো জি। এরপরে আরেক ভাই আছে, ও আমিনুল ইসলাম। ও বুয়েট থেকে পাস করছে। ও এখন ডেটা আচ্ছা। সায়েন্স নিয়ে কাজ করে। আর এরপরে বোন আছে একটা ছোট। তো ও আছে। ওরা আমরা সবাই ঢাকায়। তো হাজারীবাগে ছিলাম আমি মূলত আমার জীবনের জাপানে আসার আগ পর্যন্ত প্রায় কত, হুম, হুম। এখন তো 36, তো প্রায় 30, 32 বা 30, 31 বছর আর কি হাজারীবাগেই আমার মানে জীবন অতিবাহিত করেছি। এরপরে আলহামদুলিল্লাহ হাজারীবাগে একটা প্রাইমারি স্কুলে পড়লাম। ওইখান থেকে ক্লাস 5 শেষ করে এরপরে হাজারীবাগের একটা স্কুল থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ে 9 এ আমি বিডিআর এ পিলখানার যে স্কুল আছে, এখন ওকে। মুন্সি আব্দুর রউফ নাম, আমাদের সময় নাম ছিল বাংলাদেশ রাইফেল স্কুল অ্যান্ড কলেজ। তো সেইখানে আমি আপনার এসএসসি 99, এবং তারপরে আপনার কলেজ ওইখান থেকেই 2001-এ এইচএসসি শেষ করে তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে 2002-এ ভর্তি হলাম বায়োকেমিস্ট্রি। তো সেখানে তো প্রায় 6 বছরের উপরে থেকে 2008-এ শেষ করলাম আমি আমার কি বলা হয় মাস্টার্স। ওকে। এই আর কি তারপরে আপনি? হ্যাঁ। এরপরে আ আর্টের তো তখন তাবলিগে গিয়েছিলাম অনেকদিন। তারপরে এসে জব-টব কিছুদিন খোঁজার পর তারপর জব হলো নারায়ণগঞ্জে। ২,৫০০ একটা প্রজেক্টে, আর্সেনিকের প্রজেক্ট, কলম্বিয়া ইউনিভার্সিটির এবং শিকাগো ইউনিভার্সিটির। ওই প্রজেক্টে ছিলাম দীর্ঘ ৫ বছর। তো এরপরে ওইখান থেকে আবার আইসিডিডিবিতে গেলাম। সেখানে কিছুদিন ছিলাম। তো আইসিডিডিবি থাকাকালীন সময়েই আমার জাপানের পিএইচডির মানে মনোবসে স্কলারশিপ, যেটা আরকি জাপানের গভর্নমেন্টের যে স্কলারশিপ, হুম, ওয়ার্ল্ডে হুম। একটা খুব ভালো ধরনের একটা স্কলারশিপ যেটা, ওই স্কলারশিপ হয়েছে। তো এরপরে ২০১৬-তে আমি জাপানে আসলাম। এরপরে এখন থেকে তো প্রায় ৪ বছর হয়ে গেল জাপানে আছি আরকি। বুঝতে পারছি। মানে এই জাপানে হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে কি, হ্যাঁ। আমাদের এখানে রুমগুলা খুব ছোট, ছোট এবং খুব বেশি রুম নাই। যার কারণে যে আচ্ছা। একটা ভালো অন্য কোনো প্লেসে যেয়ে বা বসে একটু কিছু কথা বলা যাবে একটু ডিফিকাল্ট আরকি।
জাপানের রুম খুব আচ্ছা, ছোট না না ছোট। বুঝতে পারছি, বুঝতে পারছি। হুম, হ্যাঁ, ওদের আমরা আসবো এটাতে। আহ, এই হুম, একটু আপনাকে জাস্ট জানতে চাচ্ছি যে আপনার যে মূল প্রতিবন্ধকতা যেটা, মানে আপনি হুম, যে কারণে আপনি চ্যালেঞ্জ, আমি আমি আসলে হুম, প্রতিবন্ধী শব্দ থেকে আমি বলতে চাই শক্তিশালী, মানে মনে করেন যে আমি হুম, একটা হুম, স্বাভাবিক সাধারণ মানুষ শারীরিক ভাবে, আহ, হুম, আমি যেখানে যেতে পারবো, আপনি যদি একটা প্রতিবন্ধকতা বা একটা চ্যালেঞ্জ নিয়ে সেই জায়গায় যান বা তার চেয়ে উপরে যান, অবশ্যই হুম, এবং অবশ্যই আপনি আমার থেকে অনেক বেশি শক্তিশালী, আমি বিশ্বাস করতে চাই এটা এবং হুম, আমি বিশ্বাস করি। জি, জি। তো আমি যেটা বলবো যে আপনার শক্তির জায়গাটা কোথায়, মানে আপনি আসলে শারীরিকভাবে আহ, আপনার কি সমস্যা যদি আমি বলি আর কি, মানে প্রতিবন্ধকতাটা কোথায় আহ, শারীরিকভাবে এবং সমস্যাটা সেটা হচ্ছে কবে যে থেকে? আমাদের যে ডিজিজটা, এটা হচ্ছে আমাদের কি বলা হয় কনজেনিটাল বা ফ্যামিলিয়াল বা হেরিডিটারি ওকে, ডিজিজ একটা। ওকে, তো ওকে। এটা আপনার, আমরা যখন বাংলাদেশে ছিলাম এই ডিজিজে আমিও এফেক্টেড, এবং আমার ছোট ভাই জহিরুল ইসলাম, ওরও এরকম সমস্যা, মূলত আমার মারও এরকম সমস্যা। তো আমাদের হচ্ছে পেরিফেরাল, মানে পেরিফেরাল বাংলা কি, মানে হাত এবং পায়ের ডিস্টাল পোর্শন উইকনেস আছে, আচ্ছা, ঠিক আছে? ওকে, তো ওকে। এটা হচ্ছে আমাদের সমস্যা। তো বাংলাদেশে থাকাকালীন ছোটবেলা থেকে যখন মানে এটা বোঝা গেছে যে পায়ে কিছু সমস্যা, তখন থেকেই এটা নিয়ে অনেক চেষ্টা করে চলছিল কিভাবে এটা ইয়ে করা যায়। কিন্তু বাংলাদেশের লাস্ট আমি মানে সর্বশেষ এক সময় একজন অর্থোপেডিক ডাক্তার ছিল, হুম, ডক্টর সালেক সাহেব। তো উনি হুম, বলছিল এটা মাসকুলার ডিস্ট্রফি। তো কতদিন ওটাই মনে করছিলাম। পরে আপনার 2013 সালে, আহ, মানে 2009 সালে আমি একবার অসুস্থ হয়ে গেলাম খুব বেশি, ওকে, মানে ওকে। মুভমেন্ট করতে পারতেছিলাম না। তো হুম, তখন আমি অনেক অসুস্থ, তখনও আমার, তখন অবশ্য আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি। আহ, কিন্তু 2013 সালে আমি যখন অনেক অসুস্থ হয়ে গেলাম, তখন আমি হুম, পিজি হসপিটালে ভর্তি হলাম। তখন পিজি হসপিটালের আপনার ওই নিউরোলজি ডিপার্টমেন্টেই, হ্যাঁ নিউরোলজি আচ্ছা, ডিপার্টমেন্টে, ওইখানে তারা বিভিন্ন টেস্ট করলো, এবং টেস্ট করার পর তারা তখন বলল যে আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি কথার হচ্ছে যে আপনার মানে ব্রেন থেকে যে সিগন্যালগুলা, এই সিগন্যালগুলা হুম, যে আমাদের সব জায়গায় যাচ্ছে, মানে সায়েন্টিফিক আর কি, যেটা হুম, 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 হুম। সিগন্যালগুলা ইম্পেয়ারমেন্ট মানে বাধাগ্রস্ত হচ্ছে, মানে ঠিক মতো যেতে পারতেছে না। তো আমাদের এই নিউরোপ্যাথিটার মাধ্যমে মানে ব্রেন থেকে সিগন্যাল গুলা যে মাসেল গুলাকে তো অ্যাক্টিভ করবে, তো এই রাইট, মাসেল গুলা রাইট। পারতেছে না, যার কারণে মাসেল উইকনেস এবং মাসেল ওয়েস্টিং হচ্ছে। ওকে। তো এটা হলো একটা সমস্যা। তো পরে ওইভাবেই আর কি। তো 2013 সালের পর তো পরে আবার সুস্থ হলাম, সবকিছু ঠিক ছিল আলহামদুলিল্লাহ। 16 সালে যখন হুম, জাপানে আসলাম, জাপানে এসে তখন আমি এটা নিয়ে আবার একটু, যেহেতু আমি আমি মূলত যে ডিপার্টমেন্টে আমার পিএইচডি, ওই ডিপার্টমেন্টের নাম হচ্ছে নিউরোলজি, এবং আমার প্রফেসর একজন নিউরোলজির ডাক্তার, সে হুম, প্রফেসর হুম। একজন। তা আমি তাকে যখন বললাম, তো তারা এটা নিয়ে কাজ করলো। আমি আসার পর আমাকে দেখলো, আমি বললাম যে আমার এই সমস্যাগুলা, এবং ফিজিক্যাল এক্সামিনেশন করলো। তারপরে আপনার মানে মূলত আমি যদি আপনাকে একটু জাস্ট ক্লিয়ার করি যে আপনার ডান হাতে এবং ডান পায়ে আপনি না, ডান আপনার হাতে আপনার দুই পাই আপনার হচ্ছে, দুই দুই হাত এবং পায়ে, দুই পা। দুই হ্যাঁ, হাত এবং দুই পা। আচ্ছা, আচ্ছা। ডিস্টাল মানে দূরবর্তী যেই মানে আমার অর্গান গুলো আছে সেখানে হুম, আপনার মাসেল ওয়েস্ট বা মাসেল উইকনেস, স্ট্রেংথ ওকে, যেটাকে বলা হয়, ওকে, কম কম ওকে, আর কি আমার। ওকে, হুম, ওকে, হুম, ওকে। বুঝতে পারছি। জি, জি। আম, তো বুঝতে এরপরে পারছি। জাপানে এসে আপনার মানে শেষ করতেছি আরকি। জাপানে এসে হ্যাঁ, হ্যাঁ, তারপরে প্লিজ। তারা ইয়ে করলো, আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করলো, এবং আ আ মানে যে এই ডিজিজের জন্য যে টেস্ট গুলা আছে, ওই টেস্ট গুলা হুম, করলো। করার পর তারা জেনেটিক এনালাইসিস করছে। বাংলাদেশে তো জেনেটিক এনালাইসিস হয় নাই। তারপরে তারা জেনেটিক এনালাইসিস এর পর মনে করেন এখানে জেনেটিক এনালাইসিস, জাপানে এই ডিজিজ নিয়ে খুব কম কাজ হয়। মূলত এই ডিজিজ ওকে। নিয়ে বেশি কাজ হচ্ছে আপনার ইউএসএ বা ইউরোপের বিভিন্ন দেশে, ইউএসএ বেশি কাজ হচ্ছে আরকি। হুম, হুম, তো শেষে আমরা জানতে পারলাম যে এই ডিজিজটার যেটা মানে ম্যাচ হয়েছে আর কি, যে মিউটেশন বা যার কারণে, সেটা হচ্ছে মানে সার্কো মেরি টুথ ডিজিজ বলা হয়, সিএমটি, সার্কো মেরি টুথ ডিজিজ, সিএইচএআরটি সিওটি, সার্কো, সার্কো সিরিয়া লেখে কিন্তু পড়তে হয় সার্কো, হ্যাঁ, হুম, হুম। সার্কো মেরি টুথ ডিজিজ। তো এই ডিজিজ হচ্ছে আমাদের সমস্যাটা আর কি। তো এই আর কি মানে ডিজিজের ব্যাপারটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনার তো নিশ্চয়ই ছোটবেলা থেকে বা যখন থেকেই বুঝতে শিখেছেন তখন থেকেই এই প্রবলেমটা আপনি ফেস করছেন এবং তা নিয়েই আপনি আসলে সেটাই তো নাকি, ইফ হ্যাঁ, আই এম হ্যাঁ। কারেক্ট? কিন্তু ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে যে এই ডিজিজটা হচ্ছে কি আপনার ছোটবেলা থেকে তত বেশি সমস্যা করে না। যত বেশি আপনার
মানে এইজ বাড়তে থাকে তত বেশি আপনার উইকনেস এবং সমস্যা আরো যখন বেশি হয়, যখন বডি ওয়েট বেড়ে যায়। কারণ ওকে। আমি বাংলাদেশে যখন ছিলাম, আমার বন্ধুরা তারা জানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে আমি হাজারীবাগ থেকে সাইকেলে করে যাইতাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমার হাজারীবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটি সাইকেলে আপনার ৫ কিলোমিটার। তো আমি ওকে। প্রতিদিন ওখানে যেতাম সাইকেলে করে, ক্লাস করতাম। আমার বন্ধুরা খুব মজা করতো অনেকে। আ তো এরপর আমি এবার কাকরাইল যেতাম সাইকেলে করে। বিভিন্ন জায়গায় সাইকেলে আমি আসা যাওয়া করতাম। মানে সাইকেল আমি সাইকেলে করে কেন যেতেন, মানে আর যাতে আপনার মাসল গুলো অ্যাক্টিভ থাকে এরকম কিছু নাকি এরকম মানে? কিছু, প্লাস হচ্ছে সাইকেলে গেলে সুবিধা, আমার অ্যাক্টিভিটি থাকবে, প্লাস হচ্ছে যে বাস-টাসে উঠা, টেম্পোতে উঠা, আচ্ছা তখন তো টেম্পো আচ্ছা। ছিল, লেগুনাও হ্যাঁ ছিল হ্যাঁ না। তো ওঠা নামা হ্যাঁ একটা হ্যাঁ। কঠিন কাজ। তার চেয়ে বরং ওকে সাইকেল ইজি ছিল। এবং তখন আরো ওকে। অ্যাক্টিভিটি বেশি ছিল আমার। মানে এখন অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। হ্যাঁ? আচ্ছা তো আচ্ছা। তখন যারা দেখছে আর এখন যারা দেখবে অনেকেই মানে অবাক হবে। এবং স্কুলে যখন ছিলাম তখন আরো অ্যাক্টিভিটি ছিল। তো আস্তে, ওকে। আস্তে এটার এই ডিজিজটার প্রোগ্রেসটা হচ্ছে যে আপনার আস্তে, আস্তে মানুষের মানে এই যে উইকনেস বেড়ে যায় আরকি। হ্যাঁ, ওকে এই ওকে। সো এই যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা কলেজ বা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি যে বললেন যে আপনার 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 ফ্রেন্ডরা অনেক সময় হাসাহাসি করতো, মানে যে জিনিসটা হয়েছে আসলে আমরা না, হ্যাঁ, হ্যালো। আমাদের আমার সবার ফ্রেন্ড মানসিকতা তো আসলে সমান না, আমরা আমরা সবাই জিনিসগুলো সহজভাবে নেই না এবং অনেক ধরনের অনেক টিজ করে বসি, আমরা বুঝি না যে আসলে একটা মানুষ তার প্রতিবন্ধকতা নিয়ে সে আমার সমান সমান চলছে, সে যে কতটা শক্তিশালী আমি বলবো, সেটা আমরা অনেকে বুঝি না, না বুঝে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার আমরা করে থাকি সেই লোকের। আপনি কি এই ধরনের কোনো বৈষম্যের শিকার হয়েছেন বা এই টাইপের কোনো আপনি কোনো ধরনের কোনো আহ, আক্রমণ বা কোনো ধরনের কোনো মানসিক বা শারীরিক আক্রমণের শিকার কি আপনি হয়েছেন? সরি, আমি এই একটা কথা এড করি, সেটা হচ্ছে যে আমার বন্ধুরা মানে যেটা মজা করতো সেটা হচ্ছে আমার সাইকেলের জন্য, আমার আচ্ছা প্রতিবন্ধকতার আচ্ছা। জন্য। আমার ঢাকা ওকে। ইউনিভার্সিটিতে বা আমার স্কুল কলেজ কোথাও আমার ফ্রেন্ড যারা সারা দুনিয়াতে আছে, পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় আছে, তারা কখনো আমার এই কি বলা হয় প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি কারণে কখনো আমি তাদের কাছ থেকে কোনো ধরনের মানে কি বলা যায় মানে কষ্টকর বা কোনো রকমের আচরণ আমি কখনো পাই নাই। তারা সবসময় আমাকে, যত আমার ফ্রেন্ডশিপ প্রাইমারি লেভেল থেকে নিয়ে কি বলা হয় ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স পর্যন্ত সবাই আমাকে সহযোগিতা করতো এবং সবাই সবসময় আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, তো সাইকেলের জন্য আমি বললাম সাইকেল চালাতাম যে সেটা একটা আই মজার মজার আন্ডারস্ট্যান্ড বিষয় ছিল। নাসির ভাই। সেই তার জন্য মানে কি আর কি। আমি 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 বুঝবো যে আপনার যদিও আপনার একটি শারীরিক প্রতিবন্ধকতা ছিল, হুম, তারপরেও আপনার লাইফটা স্মুথ ছিল, আপনাকে নিয়ে কেউ মানে আপনি কোনো বৈষম্যের শিকার কখনোই হননি? না, বৈষম্য শিকার যেটা সেটা হচ্ছে জব মার্কেটে যেয়ে তখন তো মনে করেন আপনার আচ্ছা বৈষম্য, এডুকেশনাল ইনস্টিটিউটে বা লেখাপড়া তখন তো আমার কোনো বৈষম্য ছিল না। তখন তো আমি ভালো, সবাই আমাকে সহযোগিতা করতো এবং সবকিছুতেই আমি মাশাআল্লাহ ভালোই ছিলাম। কিন্তু যখন আমি আচ্ছা। চাকরি করতে আসলাম বা জব নিতে গেলাম তখনই তো একটা বিভিন্ন জায়গায় সমস্যায় পড়ে গেলাম। কারণ সব ধরনের জবে আমি যেতে পারতেছি না, করতে পারতেছি এটা না। যদি একটু আমাদেরকে আ একটু ইলাবোরেটলি বলেন যে চাকরির বাজারে আসলে সমস্যাটা কোথায়, বা এখানে প্রবলেমটা আসলে কোথায় হয়, বা আপনার সাথে কি হয়েছে, বা একটু মানে যদি খুলে চাকরির বলেন। বাজারে আসলে তো ডিসএবিলিটির কারণে সরাসরি তেমন সমস্যা, কারণ আমি বিভিন্ন অনেক ইন্টারভিউ দিয়েছি। গভর্নমেন্ট, প্রাইভেট অনেক জায়গা থেকে আমি মানে কিছু, কিছু জায়গায় এরকম ছিল যে আমার চাকরি হয়ে যাবে তারপরেও হয় নাই। কেন হয় নাই আমি জানি না। ঠিক আছে? হ্যাঁ, কেন হয় নাই আমি জানি না সেটা। তো আর প্রাইভেটেও কিছু, কিছু দিছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রাইভেট জবে তো বলে না। কিন্তু তারা সবাই ওই যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার কি বলা হয় পারফরম্যান্স এগুলা দেখে। আর এখন তো আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আমি যদি একটু মানে বলতে চাই সেটা হচ্ছে যে জাপান বা বাংলাদেশ, জাপানে মনে করেন আমি যে অবস্থান করতেছি এই সমস্ত সমস্যাগুলোকে তারা ওইভাবে দেখে না। কিন্তু বাংলাদেশে কিন্তু সব জায়গায় একটু স্মার্টনেস, একটু কি বলে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো সব চিন্তা করে। অ্যাডভান্স লেভেলেও চিন্তা করে অনেক কিছুতে। তো এরকম আরকি হয়। কিন্তু বেসিক্যালি আমি ওইভাবে হই নাই। কোথাও এরকম সমস্যায় পড়ি নাই। কারণ মোটামুটি খুব ভালোভাবেই চাকরি-বাকরি করে আসছি। আ কিন্তু কথা হচ্ছে যে চাকরি বিভিন্ন জায়গায় হয় নাই। কিন্তু কেন হয় নাই এটা আমি এখনো জানি না আরকি। হুম, আচ্ছা, আপনি মনে করেন যে আপনি আলহামদুলিল্লাহ ভালোভাবেই চাকরি বাকরি করে গেছেন, বাট আপনি যেটা বলছেন যে কিছু কিছু জায়গায় বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের হাবভাবে আপনি বুঝতে পেরেছেন যে হয়তো কি কারণে হুম, আপনাকে আহ, নেওয়া হয় নাই বা জি, নেন জি, নাই, জি। আহ, তখন কেমন লাগতো নাসির ভাই?
না মন খারাপ তখন হতো? তো আর কেমন লাগবে, মনে করেন যে মানে কিছু তো করার নাই এখন, মনে করেন যে এটা, কারণ এটা যে সমস্যাটা, আমাদের যে সমস্যাটা, এটা তো কোনো ট্রিটমেন্ট নাই এখন। কি করার এখন, ট্রিটমেন্ট থাকলে না তখন তো মনে করেন যে চিন্তা করেন যে ট্রিটমেন্ট কিভাবে করা যায়। হ্যাঁ, এখন ইভেন আমি এই যে এখন মানে একটা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে এখন যে আমি পিএইচডি শেষ করতেছি, ইনশাআল্লাহ মার্চে শেষ হবে, এরপরও জব নিয়ে আমি একটু টেনশনে আছি। কেননা যে কারণ কারণ ল্যাবরেটরি ওয়ার্ক যেটা আমি করতাম এতদিন পর্যন্ত, তা ধীরে ধীরে আমার ল্যাবরেটরি ওয়ার্ক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কি, করাটা। এবং আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই ডিজিজের, আপনার সিমটমের মধ্যে একটা সিমটম হচ্ছে সাডেন ফল ডাউন, মানে হঠাৎ করে আমরা পড়ে যাই। এবং ও, এটা পড়ে যাওয়াটার কোনো কারণ, মানে হঠাৎ করে আনকনসিয়াস হয়ে যাওয়া। আপনার আমি তো আগে বলছি যে এই ডিজিজটার সমস্যাটা হচ্ছে যে মানে সিগন্যালটা ওই মাসেলে পৌঁছতে পারে না, যার কারণে মাসেল উইক হয়ে যায়। তো এটা একটা সমস্যা আর ওকে, কি। ওকে। হুম, তো ওভারঅল মানে হ্যাঁ, ওভারঅল আপনার তো বাংলাদেশে যেমন আছেন, যেমন আমি আসলে আম, আপনি এই যে আপনার আপনার ভাইয়ের কথা বললেন, জহির, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে অনেক ভালো কাজ জি করছে জি এবং ডিসেবলদের জি নিয়ে জি বাংলাদেশে কাজ করছে। জি আহ, আপনি তো জানেন কিছু বা খবর টবর পান, আপনার কি মনে হয় ওভারঅল বাংলাদেশে যে প্রতিবন্ধীরা, শারীরিক প্রতিবন্ধীরা আছে, আপনার কি মনে হয় তাদের জীবন খুব স্মুথ যাচ্ছে, না তারা আসলে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছে এবং বিভিন্ন ধরনের আম, বৈষম্যের শিকার হচ্ছে, বা আপনার আপনার কি এখন যেটা সেটা একটা আমি একটা বলি, সেটা হচ্ছে যে মানে আমি তো এত প্রতিবন্ধী সবার সাথে খুব বেশি মিশি নাই, হ্যাঁ। ঠিক আচ্ছা। আছে, আমার ভাই যেরকম প্রতিবন্ধী নিয়ে কাজ করতেছে, আমিও তো হুম, এইভাবে তত কাজ করি নাই, সবার সাথে মিশি নাই। তবে মানে প্রতিবন্ধকতা আসলে একটা চ্যালেঞ্জ হবেই, এটা মানে অবভিয়াসলি, মানে এটা, হুম, হুম। কারণ প্রতিবন্ধকতা আসলে একটা চ্যালেঞ্জ হবেই। তবে বাংলাদেশে তো এটা বিভিন্ন জায়গায় মানুষ সমস্যা হচ্ছে, ফেস করতেছে, সেটা আমি জানি। বুঝতে পেরেছো? বাংলাদেশে তো মানুষ ফেস করতেছে সেটা আমি জানি। কিন্তু যেটা হচ্ছে যে আমি যদি জাপানের কথা বলি বা এরকম বলি, এসব দেশের সাথে আমাদের যেটা সমস্যাটা হচ্ছে আমাদের মানে মানসিকতার মানে পরিবর্তন হলে হয়তো বা, প্রতিবন্ধকতা একটা সমস্যা, এটা এটা যে প্রতিবন্ধী সে জানে এবং তার পরিবারের লোক জানে। কিন্তু এটা যদি আপনার মানে আমাদের দেশে যে সমস্যাটা বেশি, সেটা হচ্ছে একটা মানসিকতার সমস্যা। হ্যাঁ, প্রতিবন্ধকতার সমস্যার চেয়ে বেশি মানসিক সমস্যাটা বেশি আমাদের। এইখানে হ্যাঁ, এই যে ব্যাপারটা, এখানে আমার মনে হয় আমি একটা কমেন্ট করি যে প্রতিবন্ধকতা হ্যাঁ একটা সমস্যা বটে, বাট সেই প্রতিবন্ধকতা সমস্যা নিয়ে যিনি আছেন তিনি যে আসলে আহ, বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ফিট হতে পারবেন না বা এই ধরনের কোনো ব্যাপার, এটা আমার মনে হয় যে চিন্তা করে তার আসলে প্রতিবন্ধকতা হচ্ছে মনে, মানসিক প্রতিবন্ধকতা। জি, জি, সেটা তো সেটা ঠিক। আহ, যে হুম। ব্যাপারটা পিচ্চি মনে হয় আপনার ছেলে নাকি? হ্যাঁ, আমার ছেলে ও আর কি, বাচ্চা আমার মানুষ ছেলে মোহাম্মদ। ইন্টারেস্ট থাকবেই, খুব হুম। স্বাভাবিক। না, ও আচ্ছা, সবসময় যে আমার মিটিং হলেও ও আসে, মিটিং আচ্ছা, এর আচ্ছা, পাশে বসে চলে থাকে। আসে, চলে আসে। হ্যাঁ হ্যাঁ। গ্রেট, না, গ্রেট, গ্রেট। বললাম তো কয় ছেলে আমাদের আপনার? ঘর তো ছোট ছোট, যার কারণে ওকে অন্য একটা ঘরে থাকবে, আমি একটা ঘরে যাব, সেটা না, 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 সম্ভব না আর বুঝতে কি। পারছি। অ্যাবসলিউটলি ওকে নাসির ভাই, আমরা আসলে আড্ডার মতো আসলে গল্প করছি। সো জি জি ইটস জি, ওকে। সেটাই আপনি সেটাই। আপনি যদি ওকে নিয়ে এসে বসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার তো আলহামদুলিল্লাহ বাচ্চা এখন দুইজন, আর কিছুদিন আগে একটা মেয়ে হলো, এই নিয়ে আচ্ছা, আর কি আচ্ছা, শুধু মাশাআল্লাহ, একজন কংগ্রেচুলেশন। ছেলে একজন মেয়ে। ও বাংলাদেশি হয়েছে, আর মেয়েটা জাপানে হয়েছে। আচ্ছা, 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 গ্রেট, গ্রেট, গ্রেট। আচ্ছা, নাসির ভাই, একটু আপনি যে বললেন যে বাংলাদেশের সমস্যা, একটু জাপান সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন, যে আপনি তো বাংলাদেশের যে ব্যাপারগুলো দেখে বুঝে আপনি জাপানে গেলেন, জাপানে যাওয়ার পর আপনি কি ধরনের ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বলতে আমি বলতে চাচ্ছি যে মানুষ আপনাকে কিভাবে ট্রিট করছে, বা মনে করেন যে যদি আপনার কোনো, বা আপনি বাদ দেন, বা আরো যদি বড় কোনো, যেমন কোনো ডিসেবিলিটি থাকে মানুষের, যেমন কারো হয়তো পায়ের সমস্যা, কারো চোখের সমস্যা, তো এই ধরনের মানুষকে জাপানে কি রকম ট্রিট করা হয়? সেটা হচ্ছে যে মানে আমি আগেও বললাম, এখন আবার বলি, ডিসএবিলিটি যেটা, সেটা তো মনে করেন যে একটা সমস্যা। অনেক হুম, ডিসএবিলিটির কোনো চিকিৎসা নাই, ঠিক আছে। বিশেষ করে যেগুলো হেরিডিটারি বা আপনার নিউরোনাল যেগুলো ডিসঅর্ডার হয়, এগুলো চিকিৎসা নাই। ফিজিওথেরাপি একটা ট্রিটমেন্ট চলে অ্যাক্টিভ রাখার জন্য, যেমন আমাদেরকেও অ্যাক্টিভ রাখার জন্য বিভিন্ন রকমের বলে, সেটা ঠিক আছে। ওকে। কিন্তু বাংলাদেশ এবং জাপান, যেটা আগে বললাম, জাপান বা
মানে জাপানে তো আমি আসছি, বিশ্বের অন্য কোনো দেশে যাই নাই, শুধু জাপানে ফার্স্ট আসলাম। তো এইখানে ডিসেবল যারা, মানে আমি তো ডিসেবল, আমার ক্যাটাগরি হচ্ছে 4। জাপানের ডিসেবলদের ক্যাটাগরি করে হচ্ছে আপনার মানে মেন্টাল, মানে কি বলে হয়, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থেকে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যার বেশি তাকে 1, 1, তারপরে 2, 3। তো আমার ক্যাটাগরি হচ্ছে, আমি ক্লাস হচ্ছে 4-এ। তো ওকে। এবং জাপানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাপানে ডিসেবলদেরকে মানে হচ্ছে প্রায়োরিটি বলতে হচ্ছে যে এরা সবার আগে থাকবে। বাংলাদেশে যেটা হচ্ছে যে এরা মাইনরিটি, হ্যাঁ, জাপান হচ্ছে প্রায়োরিটি। হ্যাঁ, তো এইটা আর কি একটা যেখানে বাংলাদেশে থাকতে মনে করেন আপনি আহ, আপনি যে বলেন প্রবলেম ফেস আমি করছি সোসাইটি থেকে। ছোটবেলা অনেকে অনেক কথা বলতো, আমার যে এলাকায় ছিলাম সে এলাকায় অনেক মানে বাজে মন্তব্য করতো। তার বিশেষ করে বিভিন্ন যানবাহনে, যে আমার ছোট ভাই জহিরুল হ্যাঁ, ইসলাম, হ্যাঁ, ও রেস করে, ও খুব রাগও করে, গুসাও করে অনেক সময়। যানবাহন গুলাতে খুব সমস্যা হতো, বিশেষ করে ওঠা নামা। তো হ্যাঁ, আপনি যে এইগুলো কারণে করতে করতে সাইকেলে আপনি, চলাফেরা করতেন আপনি বলেছেন। হ্যাঁ, সাইকেল ছাড়া যখন মনে করেন কোথাও বাসে যেতাম, অথবা হুম, আপনার মনে করেন কি বলা হয়, বাস বা ওই যে কি বলে টেম্পু, এখন লেগুনা, এই সমস্ত জিনিসগুলোতে চড়তাম, তখন বেশি অনেক সমস্যা হতো আর কি, বিশেষ করে। কিন্তু এটা যদি আপনি এই সমস্ত দেশে চিন্তা করেন, সেখানে হচ্ছে যে যারা ডিজেবল হবে তাদেরকে আগে। হ্যাঁ, বাংলাদেশে তো মনে করেন যে মানে কি বলবো, বাসে বলে মানে চলন্ত বাস থেকে পাবলিক নামাইয়া দেয়, এরকম করে। তো কিছু কিছু এখন চেঞ্জ হয়েছে, অনেক বাস আছে আপনার ইয়ে করে। তো মানে এটা একটা ইয়া। আর জাপানের হচ্ছে, আমি তো বললাম যে যেখানেই মানে ডিজেবল আছে, আমি 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 কি ডিজেবল, আমার হচ্ছে সিভিয়ার ডিজেবল, যাদের মনে করেন যে আপনি মানে ইন্টেলেকচুয়াল সমস্যা আছে, কিন্তু তারাও জাপানে মেইন স্ট্রিমে চলে আসছে। জাপান এমন একটা দেশ, এখানে সবাইকে অ্যাক্টিভ করে ফেলছে এবং সবাই কাজ করে। বিভিন্ন রকম যে যেরকম কাজ করতে পারে তাকে সেই কাজ করানো হচ্ছে। কিন্তু ওই যে প্রায়োরিটি দিচ্ছে সব জায়গার মধ্যে, সব জায়গায় absolutely. প্রায়োরিটি আছে তাদের। So this is the system আসলে, যে আমরা 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 যারা ছোটখাটো প্রতিবন্ধকতার জন্য পিছিয়ে আছে তাদেরকে যদি আমরা আমরা এগিয়ে না দিই, তাদেরকে যদি আমরা একটু সাপোর্ট করে না এগিয়ে নিয়ে আসি, হুম, হুম, তাহলে আসলে তো এখানে সমস্যা। আপনি যেটা বলেছেন মানসিকতার সমস্যা, আমরা হুম, হুম, আসলে বুঝতে পারি না, বা আমাদের চিন্তাধারার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এখানে অবশ্যই প্রয়োজন। তো আমি জি, যদি একটা পার্সেন্টেজ, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষ যারা আসলে বিভিন্ন ধরনের ডিসেবিলিটি নিয়ে আছে, আমি হুম, শুনেছিলাম বোধহয় প্রবলি অ্যাপ্রক্সিমেটলি 10% অফ দ্য পপুলেশন ইন বাংলাদেশ যারা সম্ভবত বিভিন্ন ধরনের ডিসেবিলিটি নিয়ে আছে, এই যে 10%, এদেরকে যদি আমরা একটু লিফট করি, এদেরকে, এবং এটা কোনো দয়া না, এটা কোনো করুণা না, এটা হুম, হচ্ছে হুম, কি কারণে, তো দেশের কারণে, আমাদের আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে, এই যে 10%কে যদি আমরা একটু, আমার বিশ্বাস যে একটু লিফট দিই, একটু আমরা সাপোর্ট করি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় এরা অনেক 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 এগিয়ে যাবে এবং জি, জি, কান্ট্রি ইকোনমিতে অনেক অনেক বেশি পার্টিসিপেট করতে পারে। এটা আমার আমার জি, জি, ধারণা, যেটা আমরা আসলে উন্নত দেশরা বুঝতে পেরেছে। জাপান আপনি বলেছেন, আমিও বিভিন্ন দেশে গেছি যেখানে ডিসেবল পার্কিং বা ডিসেবলদের জন্য সিট, আলাদা করে সিট রাখা জি, বিভিন্ন জি, বাসে, ট্রেনে, সব জায়গায় ওদেরকে সাপোর্ট করার জন্য। কেন? কারণ হচ্ছে যাদের তারাও এগিয়ে আসে হুম, হুম, একটা ইকোনমিতে পার্টিসিপেট করার জন্য, যাতে তারাও এগিয়ে আসে। সো এই ব্যাপারটা আসলে আমাদের বোঝা খুবই জরুরি। সামাজিকভাবে, মানসিকভাবে আমাদের এই ব্যাপারটা বোঝা, এই এই আন্ডারস্ট্যান্ডিংটা আসা খুবই আসলে জরুরি। ইউ ইউ আর অ্যাবসলিউটলি রাইট নাসির ভাই। হুম, এবং আমি বলবো যে আপনি একজন প্রকৃষ্ট উদাহরণ। আপনি হুম, হ্যাভিং দিস চ্যালেঞ্জ, আপনি আহ, আপনি পিএইচডি করতে আপনি জাপান গিয়েছেন, এই 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 যে ব্যাপারটা, আপনাকে দেখে অনেকেই উৎসাহিত হবে আমার বিশ্বাস। জি, এবং জি, জি, আপনি আপনাকে আজকে যে আপনি এসেছেন, আপনাকে দেখে অনেকেই উৎসাহিত হবে, অনেকেই স্বপ্ন দেখতে শিখবে। আমরা জি, আসলে জি, একটা কথা আছে যে মানুষ তার স্বপ্নের মতোই বড়। আপনি যতটুকু চিন্তা করতে পারেন আপনি এখানে যেতে পারবেন, ইটস ইটস পসিবল ফর আ স্বাভাবিক। হিউম্যান বিং। এবং সেক্ষেত্রে যদি ওই সাপোর্টটা যদি আসলে সমাজ থেকে, ওই সাপোর্টটা যদি একটু সোসাইটি থেকে, মানসিকতা থেকে, সরকার থেকে যদি আসলে আমরা পাই, তাহলে আমার মনে হয় যে উই জি, ক্যান জি, জি, অ্যাচিভ এনিথিং এন্ড জি, এভরিথিং জি। আসলে। না, আরেকটা কথা So, আমি ভাই হ্যাঁ, এড করতে চাই, সেটা হচ্ছে যে প্লিজ প্লিজ। একজন ডিসেবল পারসন, সে তো মনে করেন মানসিকভাবে একটু কষ্টের মধ্যে থাকে, স্বাভাবিক এটা। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হুম, এখন যদি মনে করেন যারা মানে সুস্থ হেলদি পারসন আছে, তার সাথে একটু ভালো আচরণ করে, যেটা জাপানে যেগুলো করে, যে গুরুত্ব হুম, দিচ্ছে, তখন কিন্তু মনে করেন নিজের যে কষ্টটা
সেটার সাথে অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু যদি মনে করেন এটার সাথে যদি আরেকটা কষ্ট অ্যাড করা হয়, যেটা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যখন দেখা যায় এরা, হ্যাঁ, বেশি কিছু না, হয়তো অনেক কিছু করতে পারবে না, কারণ ডিসেবিলিটি কারণ অনেক কিছু করতে পারবে না, কিন্তু এখানে যখন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে তখন মন থেকে একটু ভালো লাগে যে না, খুব ভালো লাগতেছে, নিজের কষ্টটাকে তখন কষ্ট মনে হয় না। কিন্তু এই রাইট। যে একটা মানসিক পরিবর্তন, এটা মনে করেন আমাদের যারা হেলদি ইন্ডিভিজুয়াল আছে, মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আরো চেঞ্জ হওয়া দরকার, যেটা জাপানে আপনার প্রাইমারি লেভেল থেকে চেঞ্জ। হ্যাঁ, সবার মধ্যে এই অ্যাটিটিউডটা। তো আমাদের হয়তোবা সরকার বা আমাদের যে কান্ট্রি এত কিছু করতে পারবে না, কিন্তু মানুষের মধ্যে এটা একটা পরিবর্তন করার জন্য চেষ্টা করা যেতে পারে আর কি, যে মানসিকতা পরিবর্তন। তো জাপানের মতো এত ফ্যাসিলিটি দিতে পারবে না গভর্নমেন্ট এখনই, এটা হয়তো করতে অনেক সময় লাগবে, কিন্তু মানুষকে এটাকে ব্যাপারে মানে কি বলা হয় যে কিছুদিন আগে তো প্রাইম মিনিস্টার বললো যে রিক্সাওয়ালাকে আপনি করে সম্বোধন করা, এই যে এই সমস্ত যে কাজগুলা, এই ধরনের কাজগুলো যদি করে, তাহলেও আমি মনে করি ডিজেবল যারা পার্সন আছে তাদের যে একটা নিজের কষ্ট, এই কষ্টের সাথে একটু একটু শান্তি, একটু আরাম মানে মিলতে পারে। কারণ তাদের তো একটা কষ্ট থাকেই যে আপনার তার সমস্যা, সে পারতেছে না সবার মতো সবকিছু করতে। এখন কিছু করার নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা আল্লাহ তাআলা দিচ্ছেন, একটা পরীক্ষা। আমরা জানি যাকেই যে অবস্থা রাখে, সুস্থ ব্যক্তি সেই পরীক্ষার মধ্যে আছে, যে অসুস্থ সেই পরীক্ষার মধ্যে আছে, তো উভয় কিন্তু পরীক্ষার মধ্যে আছে। তো এখন এই পরীক্ষার মধ্যে যদি যারা সুস্থ তারা যদি একটু চেষ্টা করে, আর অসুস্থ যারা তারাও যদি একটু চেষ্টা করে, তাহলে হয়তো বা জিনিসটা সুন্দর ভাবে সমাজটা থাকতে পারে, সবার জন্য ভালো হয়। রাইট, রাইট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, এই যে বললেন নাসির ভাই যে মানসিকতার পরিবর্তন, যে আমাদের দেশে যারা আছেন তাদের আহ, যদি মানসিকতার একটু পরিবর্তন করা যায়, তাদের মেন্টালিটি যদি একটু পরিবর্তন করা যায়, যে যাতে যারা একটু চ্যালেঞ্জড আছেন তাদের মনে একটা কষ্ট আছে, সেই কষ্টটা তারা ভুলে যেতে পারবে এবং তারা এগিয়ে জি আসতে জি পারবে। এই জি এই পরিবর্তনের জন্য মানে কি কি পদক্ষেপ নেওয়া যায়, জাস্ট এমনি ওয়াইল্ডলি আপনার মাথায় জি জি কি জি আসছে বা না, আপনি তো এই দেখেছেন? পদক্ষেপের হ্যাঁ, জন্য যেটা আমি তো মনে করেন এখন বেশি হয়তো বা জাপানের কথা বলা হয়ে যাবে, অনেকে চিন্তা করবে যে শুধু জাপানের কথা বলতেছে, কারণ আমি যেহেতু না, না, জাপানে না, আছি বেশ কিছুদিন আমরা ধরে। তো আসলে দেখেই তো শিখবো, সত্যি কথা যেটা, হ্যাঁ, অনেক দিকে আমরা কিন্তু সেটা পিছিয়ে হচ্ছে আছি, কি, আমরা এগিয়েছি অনেক দিকে, বা অনেক দিকে জি পিছিয়ে আছি, জি আমরা জি দেখেই শিখবো। সেটা হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার মানে প্রাইমারি লেভেল থেকে একবারে মানে করেন ক্লাস ওয়ান থেকেই যদি একটু মানে কি বলা হয়, যেগুলা মানে একটু সহাবস্থান যেটাকে বলা হয় বা মানুষের মধ্যে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে জিনিসটা আস্তে আস্তে, কারণ জাপানে আপনি জাপানে যারা অনেক হয়তো বা অনেক ফ্রেন্ড আমার আছে জাপানে থেকেছে, পিএইচডি করে গিয়েছে, সবাই জানে জাপানের অবস্থাটা। জাপানের এডুকেশনাল সিস্টেমটা মানে প্রাইমারি লেভেল থেকে এলিমেন্টারি যেটাকে বলে জাপানে, সেখান থেকে এমন কিছু ইনপুট দিয়ে দেওয়া হয় যেটা মানে সারা জীবন তাদের কাজে লাগে। তো আমাদের যদি ঐরকম কিছু করা যায়, হ্যাঁ, ঐরকম কিছু করা যায় সবার ভিতরে। এবং আরেকটা হচ্ছে যে পরিবার থেকে, প্রত্যেক পরিবার যদি পরিবার থেকে চেষ্টা করে, প্রত্যেক পরিবারের গার্ডিয়ানরা, হ্যাঁ, কারণ একজন বাবা মার থেকে বাচ্চারা শিখবে, তখন যখন বাপ যদি দেখে একটা ডিসেবলকে সহানুভূতি করতেছে বা তার সাথে ভালো একটা বিহেভ করতেছে, হ্যাঁ, তো তখন দেখা যায় বাচ্চারাও সেটা শিখবে। পরিবার থেকে হইতে পারে, সমাজ থেকে, আমাদের বিভিন্ন বলে ইউনিয়ন বা বিভিন্ন জায়গায় যারা কি বলা হয় চেয়ারম্যান বা তারা যদি চেষ্টা করে, তো এইভাবে যদি সবার ভিতরে একটা অ্যাওয়ারনেস যেটাকে বলা হয় যদি করা হয়, অ্যাওয়ারনেস, রাইট। তাহলে তাহলে মনে করেন আস্তে 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 আমাদের যেই নেগেটিভ অ্যাটিটিউডটা আছে সেটা থেকে পজিটিভ অ্যাটিটিউড আসবে, এবং মানে রাইট। ডিজেবলদের মানে মানসিক ভাবে তারা অনেকটা শারীরিক ভাবে তো প্রতিবন্ধকতা আছেই, মানসিক ভাবে তারা অনেকটা মনে করেন শান্তিতে থাকবে আর কি। হয়তোবা শারীরিক ভাবে সবকিছু করা সম্ভব না, কারণ একটা ডিজেবলকে সহজেই অ্যাবেল করা যাবে না, কিন্তু মানসিক যে কষ্টটা সেটা থেকে দূর হবে। না, না, অবশ্যই, অবশ্যই, অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আসলে আমি আসলে বিশ্বাস করতে চাই, হ্যাঁ, ডিসেবলকে এবল করা হয়তো যাবে না, বাট তার মধ্যে হয়তো এমন কিছু আছে যেটা অনেক এবল লোকের কাছেও নাই, সো সেটা জি ফাইন্ড জি আউট জি তো আমাকে করতে হবে। সেটা ফাইন্ড আউট জি জি করার জন্য তাকে একটু লিফট দেওয়া দরকার, তাকে একটু সাপোর্ট করা দরকার। জি জি আম, আমার মনে হয় আমি স্টুডিওতে যারা আছেন, যদি দর্শকদের কোনো প্রশ্ন থাকে আমরা এখন হয়তো নিতে পারি, যারা দেখছেন আমাদের সাথে কানেক্টেড আছেন। সো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন পপ আপ হবে, আমরা হয়তো নিব। হ্যাঁ, একটি প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি, মাইনুদ্দিন আহমেদ মাইন সরি, ফয়সাল আহমেদ উনি বলছেন, নাসির ভাই, ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম নাসির ভাই, আমি আছি। আপনার পরিচিত কেউ হয়তো তিনি জি আছেন, তিনি বলেছেন তিনি আছেন, আপনাকে দেখছেন। আপনাকে দেখে অনেকেই উৎসাহ পাচ্ছেন আসলে। মাইনুদ্দিন মাইন বলছেন, নাসির ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন জানতে চাচ্ছেন।
জি, জি, যদি আলহামদুলিল্লাহ। মাইনুদ্দিন মাইন সাহেবের উদ্দেশ্যে বলেন আর কি, যে আপনি কেমন আছেন আবারও। না, না, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, জি। আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন। তো আরো আরো যদি প্রশ্ন আসে তাহলে আমরা প্রশ্ন আসলে নিব। আম, তারপরে হচ্ছে যেটা আমরা আপনার আপনার যে আপনি তো আসলে পিএইচডি করার পরে কি আপনার পরিকল্পনা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, আপনি কি ভাবছেন? আপনি কি আহ, বাইরেই সেটেল করে যাবেন নাকি আপনি দেশে ফিরবেন, বা এ ধরনের কোনো চিন্তা ভাবনা? পিএইচডি করার পর এখন তো মনে করেন যে আহ, কারণ জাপানে জব এর জন্য ল্যাঙ্গুয়েজ লাগবে, তো ল্যাঙ্গুয়েজ আমার জানা নাই, আমি ল্যাঙ্গুয়েজ শিখি নাই এখন। 4 বছর থাকলাম, শেখা হয় না ওইভাবে। তো এখনো জব সার্চ করতেছি এখন থেকে আর কি, দেখি কি করা যায় কোথাও। ওকে, মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার বেশি ইচ্ছা। আহ, আর যদি স্বাভাবিক, বিদেশে দেশে ফিরে কোনো, আসেন। হ্যাঁ, বাংলাদেশে ফিরে যাওয়ার বেশি ইচ্ছা আছে, এটা আর কি 1 নম্বর। আর অন্য দেশে যদি ইয়ে হয়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে, হয়তো সব এখানে বলাও যাবে না। তো ওই সমস্যাগুলা ফেস করে দেখি কতদূর কি করা যায় আর কি, এখনো কিছু মানে মানে চেষ্টা ওভাবে ঠিক করতেছি। করেননি আর কি, আপনি ঠিক ভাবছেন করি না যে মানে এর এখন মধ্যে হচ্ছে আপনার। কি, আমি যে ল্যাবে আছি, ও প্রফেসর বলতেছে জব সার্চ করার জন্য। তো জাপান একটু কঠিন আর সব জায়গায় চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো আচ্ছা, এখন আমিও সেটা চেষ্টা করতেছি বিভিন্ন বাট ওই জায়গায়। চ্যালেঞ্জের মধ্যে তো আপনার ফিজিক্যাল যে চ্যালেঞ্জটা আছে ওটা কোনো ইয়েতে আসছে না। না, এটা এটা আছে, কিছুটা আছে এটাও, কারণ কি মানে আমি তো বেশিরভাগ মানে ল্যাবরেটরি টেকনিক শিখেছি। তো এখন হুম। ল্যাবরেটরি টেকনিক নিয়ে আমি কতদিন কাজ করতে পারবো সেটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, কারণ হচ্ছে ফিজিক্যাল যে ফিজিক্যাল জব, এখানে ফিজিক্যাল কাজ ফিজিক্যাল যে, করার ব্যাপার আছে। কারণ আপনার টেকনিক্যাল কাজের জন্য আপনার যে পরিমাণ পরিশ্রম করা দরকার, হুম। আমাদের টেকনিক্যাল কাজে অনেক পরিশ্রম, হার্ড ওয়ার্কিং আছে। তারপর আরো কিছু সমস্যা হয়। তো ওইগুলা ওভারকাম করাও কঠিন। এখন এটাও নিয়েও চিন্তা করতেছি কি করা যায় আর কি আপনার। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, হুম, হুম, হুম। আহ, দেশে দেশে যারা আছেন এরকম চ্যালেঞ্জ, তাদের জন্য কিছু করার কোনো প্ল্যান আছে কিনা আপনার, বা কোনো পরিকল্পনা আছে কিনা, বা কিছু ভাবছেন এখন কিনা? আমি যদিও তো হ্যাঁ, আপনার আসলে, ভাই অলরেডি করছে, ও তো বাট আপনার করতেছে, হ্যাঁ। এখন আমি হয়তোবা দেখি ওর সাথে কথাবার্তা বলে, কারণ আমি তো আসলে ওইভাবে মানে ওর যেভাবে করতেছে ওইভাবে আমি কখনো মানে সময় পাই না, কারণ আমি খুবই বাংলাদেশে হুম, যখন ছিলাম তখন জব প্লাস কিছুটা তাবলিগের কাজে সময় দেওয়ার কারণে মানে বাহিরে অন্য কিছু করার সময় বা চিন্তাও করতে পারিনি। তো আচ্ছা, যখন লেখাপড়ার জীবন ছিল তখন লেখাপড়া করছি, হুম, পাশাপাশি হুম, কিছু তাবলিগের কাজে চেষ্টা করছি মানুষকে দাওয়াতের কাজে নিজে সময় দেওয়ার জন্য। এরপর চাকরি জীবনের যে একই অবস্থা। তো যার কারণে ওইভাবে ও যেভাবে চেষ্টা করতেছে মাশাআল্লাহ ভালো এগিয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে। তো দেখি ওর সাথেও কথাবার্তা বলে যদি কিছু করা যায়, মানুষের সহযোগিতা করা যায়, মানুষকে উৎসাহিত করা যায়। কারণ অনেকে হয়তো উৎসাহিত হবে, কারণ আমরা এই পর্যায়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদের এই পর্যায়ে নিয়ে জি, এসেছেন। এজন্য আমরা হয়তোবা অনেকে উৎসাহিত হবে, যে কারণ আমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আ যদিও বাংলাদেশে যখন আমি আসবো, আসার আগে যখন আমি একবার হসপিটালে গেলাম মেডিকেল চেকআপ এর জন্য, তো এক ডাক্তার বলতেছিল যে, "আপনি এই ডিসেবিলিটি নিয়ে এতদূর চলে আসছেন?" হ্যাঁ, সে অবাক হয়ে গেছে। সে একজন ডাক্তার, কিন্তু ডাক্তার হলেও সে অবাক হয়ে, "এতদূর আসছেন এই ডিসেবিলিটি নিয়ে?" তো আলহামদুলিল্লাহ এখন তো জাপানেও আল্লাহ পাক নিয়ে আসছে, এবং আশা করি ইনশাআল্লাহ পিএইচডিও শেষ করতে পারবো। কারণ জাপানে ইনশাআল্লাহ। আসার পর আমি খুব মানে মানে কি বলা হয়? ভয়ে ছিলাম যে পিএইচডি শেষ করতে পারবো কিনা? সেটাও একটা টেনশন ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে আল্লাহ তাআলা সহযোগিতা করেছে। যার কারণে আমি পিএইচডিও ইনশাআল্লাহ আশা করি শেষ হয়ে যাবে আরকি। তো এটা ইনশাআল্লাহ। হয়তো মানে আমার ভাই যে কাজগুলো করতেছে হয়তো ওর সাথে সহযোগিতা করলে হয়তো আর ওর কাজগুলো আরো বেগবান হবে। ও অনেক চেষ্টা হুম, করে, অনেক কাজ করে। আ হ্যাঁ। চেষ্টা করে হয়তোবা। না, ডেফিনিটলি, ডেফিনিটলি। আমরাও দোয়া করি যে আপনার পিএইচডিটা যাতে ভালোভাবে শেষ হয়। জি, জি, এবং ইনশাআল্লাহ। আসলেই আপনাকে যে ডক্টর বলেছেন যে আপনি আপনার এই ইয়ে নিয়ে এতদূর আপনি চলে এসেছেন, যে কারণে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমি আপনাদেরকে অনেক শক্তিশালী বলবো, আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জি, 'কজ জি, এই চ্যালেঞ্জগুলো, এই প্রতিবন্ধকতা থাকার পরও আপনারা এতদূর চলে এসেছেন। আসলে আলহামদুলিল্লাহ, দিস ইজ রিয়েলি গুড, গ্রেট। এবং আপনি জানেন না আপনি যে কতজন মানুষকে উৎসাহিত করবেন আপনার আপনার জি, এই আম এই আম আপনার এই বর্তমান অবস্থা দিয়ে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি।
জি, জি। সো বেশি আপনাকে আর ঘাটাবো না। অনেক সময় আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে এবং আমি জি। একবার আপনার সাথে সরাসরি দেখা করব। আপনি যদি কখনো দেশে আসেন বা আমি যদি হ্যাঁ, কখনো জাপান ইনশাআল্লাহ, যাই, ইনশাআল্লাহ অবশ্যই, অবশ্যই দেখা করব। ইনশাআল্লাহ আমরা দেখা করব, কথা বলব। আ হুম, যদি আ দেশে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন বা যারা আ প্রতিবন্ধী আছেন, তাদের হুম। উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আরকি। মানে আপনার আপনার যা ভালো লাগে আরকি। আপনার আ কোন ধরনের কোন উপদেশ বা কোন ধরনের কোন পরামর্শ, আ কোন কথা যদি বলেন, বলতে চান। হ্যাঁ, সেক্ষেত্রে আ যেটা ১ম আমার কথা সেটা হচ্ছে যে যেহেতু আমি চেষ্টা করি দ্বীনি লাইনে মানুষকে ইয়ে করার জন্য, সেখানে ১ম কথা হচ্ছে যে কোরআন হাদিসের আলোকে সেটা যে সমস্যা মানুষের সবারই আছে, হ্যাঁ? সমস্যা থাকবে। কিন্তু এই সমস্যার নিজের জন্য মন খারাপ করে বা নৈরাশ হওয়ার কিছু নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্যা দিয়েছেন, এটা এমন মনে না করা, হয়তো অনেকের ডিসেবিলিটির কারণে মনে করতে পারে যে এটা আল্লাহ তাআলা অবিচার করছেন, নাউজুবিল্লাহ এরকম মনে না করা, বরং এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চেষ্টা করতে থাকা। হুম? যেটা জাপানে যখন আমি আসছিলাম তখন ১ম আমার কাছে মনে হয়েছিল কাজগুলো ডিফিকাল্ট। কিন্তু আমাদের জাপানে ওই কি বলে প্রফেসরদের একটা কথা হচ্ছে চেষ্টা করো। যেটা জাপানি ভাষায় বলে গাম্বাত্তে, মানে চেষ্টা করো। লেটস ট্রাই, কি, ট্রাই কি করতে জাপানি ভাষায় কি শব্দটা? গাম্বাত্তে, গাম্বাত্তে, গাম্বাত্তে। গাম্বাট্টে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। গাম্বাত্তে। গাম্বাট্টে। ঠিক আছে। এই আমি চেষ্টা আমি করব। সেটাই বলবো হ্যাঁ, বাংলাদেশে যে যেখানেই আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তো তাদেরকে আমি বলব ১ম তো আল্লাহ তাআলার উপরে খুশি এবং আল্লাহ তাআলার উপর ভরসা করা। ২য় কথা হচ্ছে ট্রাই করতে থাকা। যেটা জাপানি ভাষায় যদি বলি গাম্বাত্তে, মানে লেটস ট্রাই। হ্যাঁ, মানে গাম্বাট্টে, হ্যাঁ। হ্যাঁ, গাম্বাত্তে মানে চেষ্টা করতে থাকতে হবে। যে না এরকম যে আমি পারব না এরকম না। হ্যাঁ, মানে যেটা আমি ওকে। ফেস করেছিলাম ৪ বছর আগে। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এবং আমি আরো অনেক চিন্তা করি। এখনো বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করি। চিন্তা করলে তারপরে আবার আমি কোরআন হাদিস বা যতটুকু আমার এলেম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে সেই অনুযায়ী চিন্তা করি যে আল্লাহ তাআলা ওই যে আপনি হয়তো সবাই জানেন আলাম নাশরাহ লাকা সদরাক যে সূরাটা আছে সেখানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমি আপনাকে জায়গা দিয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি, আপনাকে সমস্যা ছিল। তো আমিও মাঝে, মাঝে পিছনের দিকে যখন তাকাই তখন চিন্তা করি যে না আমিও কোথায় ছিলাম। হ্যাঁ, সেখান থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসছেন। অ্যা অ্যা স্কুল থেকে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং পিএইচডি এবং জাপানের মধ্যে কি বলা হয় জাপান গভর্নমেন্টের মনোবিশ স্কলারশিপ সেটা অনেকেই পায় না। অনেক সুস্থ সবল লোকই পায় না জাপান জি, জি। স্কলারশিপ। তো এইগুলা যখন আল্লাহ তাআলা নিয়ে আসছেন মানে তো এটাও শুকরিয়া করা আশাবাদী হবে। মোট কথা আল্লাহ সামনে তাআলার। সামনে আশাবাদী থাকতে হবে এবং হুম, আবারও বলব গাম্বারতে মানে লেটস ট্রাই। হ্যাঁ? গাম্বাট্টে। হ্যাঁ, চেষ্টা করতে থাকতে হবে এবং থেমে থাকতে হবে না। ওই যে মনে করেন আরেকটা কথা নকল করি আমি আরকি। সেটা হচ্ছে আমাদের হুম, ওই যে এ যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডিনস অ্যাওয়ার্ড পেলাম, তখন হুম, আপনার ওই যে আমাদের ভিসি ছিল। তো ওই স্যার আরেফিন সিদ্দিকী স্যার উনি বলছিল যে এখন হলো প্রতিযোগিতার যুগ। তো এখানে প্রতিযোগিতার যুগে সবাইকে দৌড়াইতে হবে। তো এখন মানে যদি সবাইকে দৌড়াইতে হবে মানে কিছু লোক তো দৌড়ে আগে চলে যাবে। হ্যাঁ? আর আমি যদি আমার জায়গা থেকে না দৌড়াই তাহলে আমি অনেক পিছিয়ে পড়ে যাব। তো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতা আছে তাদেরকেও ওই লেভেল থেকে এগিয়ে যেতে হবে। চেষ্টা করে থাকতে হবে। হয়তোবা মানে লক্ষ্যে পৌঁছতে পারবে না। কিন্তু চেষ্টা না করাটা কি বলা হয়? মানে আমাকে অনেক আগে ডাক্তার বলছিল, "আপনাকে চালু থাকতে হবে।" তো চালু থাকাটার অর্থ রাইট। হচ্ছে যে মুভমেন্ট করা, হ্যাঁ? যেটা হুম, হুম, বিভিন্ন হুম, হুম। রকমের এগুলো করতে থাকতে হবে। ইনশাআল্লাহ এইভাবে করতে, করতেই তো আসলে তো জীবনটাই তো শেষ হয়ে যাবে একসময়। কিন্তু করতে থাকা নিজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, পুরা জাতির জন্য চেষ্টা করতে থাকা। এটাই আরকি আমার সেটাই। কথা। কাজটাই আসলে চমৎকার কথা আমি বলেছেন। আসলে তো ওইভাবে সুন্দরভাবে কারণ আমার ছোট ভাইও তো সোশ্যাল ওয়ার্কার ও অনেক সুন্দর, সুন্দর কথা বলতে পারে। আমি অবশ্য সোশ্যাল ওয়ার্ক কখনো করি নাই বা সোশ্যাল ওয়ার্ক এর সাথে জড়িত ছিলাম না। যাতে ওই কারণে ওইভাবে মোটিভেশনাল স্পিচ বা ওইভাবে সুন্দর করে দিতে পারবো না। মানে আমি যতটুকু না, দিলাম নাসির সেটাই ভাই এতে আপনি আপনি যে এই জায়গায় পৌঁছেছেন আজকে আপনাকে দেখে অনেকে মোটিভেটেড হবে। আপনার আলাদা করে মোটিভেশনাল স্পিচ দেওয়া লাগবে না। আপনার লাইফ স্টোরি আপনি যখন বলবেন তখনই a lot of people will get motivated. Trust me on this. সো ওই যে যে মেসেজটা আপনি দিয়েছেন গাম্বারতে আসলে এটা সবার জন্যই। আমি আমি নিজেও এটা নিলাম। আসলে শেখার তো শেষ নাই। চেষ্টা জি, করে জি। যেতে হবে গাম্বারতে। রাইট। সো চমৎকার কথা বলেছেন। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এখন হ্যাঁ, বলেন প্লিজ। আমার ছেলেকেও বলি। আমার ছেলেও বলে, "এটা পারতেছি না, এটা হচ্ছে না।" আমি বললাম, "চেষ্টা করতে হবে, গাম্বারতে।" আমি তাকেও গাম্বারতে। বলি। তো এটা যাক, আপনি আরকি জাপানি সবাই শিখে যাচ্ছেন অবশ্য। আপনি বলেছেন জাপানি বেশি শিখতে পারেন না। শিখে না, না যাচ্ছেন। জাপানি শিখা অনেক কঠিন। মানে অনেক, অনেক ওয়ার্ড, অনেক তার ক্যারেক্টার অনেক মানে
কি বলে অ্যালফাবেট অনেক বেশি, যার কারণে আপনার সহজ না আরকি শেখানো। চেষ্টা করতেছে, অনেকে শিখে ফেলতেছে। ওই যে গাম্বারতে গাম্বারতে আরকি। হ্যাঁ, তো আমার আজকে মানে এটাই, আপনি যদি বলেন বাংলাদেশের উদ্দেশ্যে বা কাউকে কিছু বলা, সবার জন্য এটাই কথা। প্রথম তো আল্লাহ তাআলার উপর ভরসা এবং তার উপর খুশি। দ্বিতীয় হচ্ছে চেষ্টা করতে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি আমি এখানে হার মানে মানা যাবে না। একটা তো বলেছি যে যারা প্রতিবন্ধী আছেন তাদের উদ্দেশ্যে তো আপনি বললেন। এবার আমাদের সমাজের যারা সুস্থ আছেন তাদের হুম। জন্য যদি কিছু বলেন, যে তাদের মানসিকতার জন্য বা তাদের না, উদ্দেশ্যে তারা কিছু। আলহামদুলিল্লাহ তো অনেক চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে তো সবসময় চিন্তা করতে হবে যে যেই প্রতিবন্ধী হয়, এই প্রতিবন্ধকতা মনে করেন সব জায়গায় আছে, হ্যাঁ? সেই হিসেবে মানে কখনো মানে কোনো প্রতিবন্ধকতাকেই কি বলা হয় নেগলেক্ট বা ছোট চোখে বা না দেখা চাই, হ্যাঁ? সবাইকে হুম, আপনার সুন্দরভাবে দেখা চাই। আপনি রাইট। না পারেন কিন্তু হয়তোবা সহযোগিতা করতে পারবেন না। কিন্তু আপনার মন থেকে হলেও যদি একটু মানসিকভাবে যদি দোয়া বা একটু সহানুভূতি তাও করেন, হয়তো কোথাও একটা কেউ পড়ে গেছে বা আপনি হয়তো ধরতে পারবেন না। কিন্তু আপনার মন থেকে একটু ইয়ে রাখেন, পড়ে গেল। কিন্তু আপনার ভেতর যদি একটা কি বলা হয় নেগলেন্সি থাকে, তাহলে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তো দুঃখজনক। এটাই আরকি আমি বলব একটু সবাইকে চেষ্টা সহানুভূতিশীল হওয়া, একটু সহানুভূতিশীল হওয়া। সাপোর্ট দেওয়া, হ্যাঁ, অনেক একটু চেঞ্জ হয়েছে। সহযোগিতা করা। বাংলাদেশে বা সব জায়গায় মানুষ অনেক চেঞ্জ হয়েছে। আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে। মাশাআল্লাহ অনেক শিক্ষিত মানুষ আ লেখাপড়া শিখতেছে, মানুষ জানতেছে, বুঝতেছে এবং এই যে কি বলা হয় মোটিভেশনাল বিভিন্ন, এই যে আমার ছোট ভাই যেরকম বিভিন্ন কাজ করতেছে। কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আরকি। আ তো আশা করি আরো চেঞ্জ হবে। আমার দেশের মানুষ তো অনেক ভালো। তারা আরো চেঞ্জ হবে, আরো চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, 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 অবশ্যই। নাসির ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি যারা বললাম যে যারা আসলে আহ, শারীরিক প্রতিবন্ধকতা নিয়েছেন তারা তো উৎসাহিত হয়েছে, আমি নিজেও অনেক উৎসাহিত হয়েছি। আর অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় বের করে। ডেফিনেটলি আপনার অনেক পড়াশোনা আছে, তার মধ্যে আপনি না, টাইম রাতে বের অবশ্য করছেন। পড়াশোনা নেই। সমস্যা হচ্ছে কি টাইমের সমস্যা হয়ে গেছে। আজকে শনিবার, স্যাটারডে, আজকে তেমন পড়াশোনা বা কোনো ব্যস্ততা নেই। তো তেমন ব্যস্ততা নেই। কিন্তু সমস্যা হচ্ছে টাইমিং। কারণ এখন বাংলাদেশে তো ৮টা বাজতেছে আর আমাদের এখানে ১১টা বাজতেছে। মানে আমাদের এখন ঘুমানোর সময় শুরু হচ্ছে আরকি। এবং এখানে আচ্ছা, আচ্ছা। সকালে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ? কারণ জাপান তো পূর্ব দিকে তাড়াতাড়ি সন্ধ্যা হয় এবং সূর্যোদয়ের দেশ সূর্য জাপান, হ্যাঁ, তাড়াতাড়ি আমরা সকাল জানি হয়ে যায়। সূর্যোদয়ের দেশ জাপান। আপনিও সেরকম অনেকের জন্যই আসলে সূর্যোদয়ের মতো অনেকের জন্যই আপনি উৎসাহ। সো সবার জন্য, দেশে যারা আছেন সবার জন্য অনেক জি, জি। দোয়া করবেন। আর আপনি নাসির ভাই, আপনি যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। মানে আমরা মোটামুটি আমাদের সময় আছে। হুম, হুম। আহ, আর মানে সবার উদ্দেশ্যে তো আপনি তো বলেছেন মোটামুটি। ইয়ার উদ্দেশ্যে আর যদি কোনো কিছু বলার থাকে আপনার। না, আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে তো বলছি আমি। সুস্থ হুম, অসুস্থ হুম। সবারই, ডিসেবল বা যারা হেলদি পার্সন আছে সবার জন্যই বললাম। সবাইকেই মানে ১ নম্বর তো আমি এই সুযোগে সবাইকে একটু ইসলামের দিকে দাওয়াতও দিয়ে দিলাম। সবাই দ্বীনের পথে আসার চেষ্টা অবশ্যই। করতে হবে। এটা পাশাপাশি দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এটাও চিন্তা করতে হবে এবং যে যেখানেই থাকি, যে অবস্থানে থাকি, আমাদের আরেকটা কথা আমি বলি, আমাদের আরেক ইয়ে ছিল, প্রজেক্ট ডাইরেক্টর ছিল, যে আমি একবার খুব মন খারাপ। তো তখন সে আমার বলতেছে যে আপনার সমস্যা তো দেখা যায়। অনেক লোকের সমস্যা দেখা যায় না। সুস্থ কিন্তু তার সমস্যা এমন কিছু আছে দেখা যায় না। বলতেও পারতেছে না। তো এরকম হ্যাঁ, সমস্যায় অনেক লোক আছে। শুধু যে হ্যাঁ, ফিজিক্যালি চ্যালেঞ্জড দেখা যাবে এরকম না। তো কিন্তু সব সমস্যার ক্ষেত্রেই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে এবং সব সমস্যার ক্ষেত্রেই মানে পজিটিভলি চেষ্টা করে যেতে হবে আরকি। চেষ্টা করুন। যেকোনো সমস্যাই নাম্বার আসুক। এবং আরেকটা মূল কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। এইটা আচ্ছা। আমি জাপানে এসে অনেক শিখেছি, সবর করাটা। এটা আমার বন্ধু হুম, হুম। বলছিল জাপানে আসার আগে, "তুমি যদি ধৈর্য না ধরো জাপানের সমস্যায় পড়বে।" সত্যিই আমি দেখলাম জাপানের বিভিন্ন জায়গায় এসে, এবং জাপানিদের মধ্যে খুব ধৈর্য। তারা প্রচুর লম্বা একটা লাইন ধরে থাকে। এই লাইন ধরে সবাই দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো এই যে একটা ধৈর্য ধরা যেকোনো কাজে, ধৈর্য ধরতে ওখানে হবে। ওখানে একটু জাস্ট লাইনের পিছন থেকে এসে কেউ বলে না, ওই আমারে চিনোস, আমারে আগে না, যাইতে দে, না, না, এরকম না। এই কিছু? সমস্ত সবাই লাইন ধরে আছে লম্বা সময়। তারা খুব ভদ্রভাবে লাইন ধরে বসে দাঁড়ায় আছে তো আচ্ছা, দাঁড়ায় আছে। আচ্ছা। এই যে ধৈর্য, সবর হ্যাঁ, যেটাকে বলে, পেশেন্স হ্যাঁ। এটা খুবই ইম্পোর্টেন্ট। মানে আচ্ছা, মানে কি বলা সবার জন্য। শুধুমাত্র আচ্ছা। ডিসেবল না, মানে যারা সুস্থ আছে তাদের সবার জন্য জি, জি, ধৈর্য ধরতে জি। হবে, সবর করতে হবে। কোনো ব্যাপারেই তাড়াহুড়া বা কোনো ব্যাপারে হঠাৎ করে ডিসিশন নিয়ে দেওয়া, হঠাৎ করেই মানে ইয়ে করে তারা অনেক সমস্যার মানে কারণ হয়ে যায়। সেজন্য খুব রাইট। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আরকি। যে জি, জি। অবস্থানে আছে তাকে এগিয়ে যেতে চেষ্টা করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই আরকি মূল কথা।
মানে এইভাবেই ইনশাআল্লাহ সমাজের মধ্যে বেঁচে থাকতে হবে, এই আর কি। ইনশাআল্লাহ নাসির ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর আবারও আপনাকে ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছেন। জি জি আম, জি আসলে আমরা নাসির ভাইকে দেখেছি, নাসির ভাইয়ের সম্পর্কে জেনেছি, নাসির ভাইয়ের কথা শুনেছি, এবং আমি আমি বলবো আমরা যারা আছি আসলে আমরা যদি সহানুভূতিশীল হই, আমরা যদি আহ, একটু সাহস দেই, একটু সমর্থন দেই যারা একটু জি জি শারীরিকভাবে চ্যালেঞ্জ, তাহলে আসলে তাদেরকে আমরা আমাদের কাতারে নিয়ে আসতে পারবো। এতে হুম, আমাদের কিছু কমবে না, আমাদের বাড়বে, দেশের বাড়বে, আমরা সবাই একসাথে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। এবং এটা আসলে খুবই জরুরি। আপনি যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকেও দেখেন, আপনি যদি সামাজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, মানবতাবোধ থেকে দেখেন, সব দিক থেকে এটাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আশা করব যে আমাদের যে চেঞ্জটা আমাদের হচ্ছে, আমাদের এই চেঞ্জটা আরো দ্রুত হবে, এবং আমরা আস্তে আস্তে আমরা জাপানকে ছাড়িয়েও একদিন অনেক সামনে যাব ইনশাল্লাহ, সবাইকে ইনশাআল্লাহ নিয়ে ইনশাআল্লাহ একসাথে এগিয়ে যাব। ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসির ভাই, এবং ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি। আসসালামু সাইনিং অফ। আলাইকুম।